24 তারিখে যে আন্দোলনটা হইলো সেই আন্দোলনের পর আপনি লক্ষ্য করে দেখেন তো, আপনি কি 2029-এর আগে নির্বাচন পাওয়ার কথা শেখ হাসিনা যদি না যাইতো? আজকে যারা ক্ষমতা যাওয়ার জন্য মরিয়া কল্পনাই তো করতে পারে নাই, যারা এখানে বসে এখন নির্বাচনের দাবি করতেছেন জোরালো ইয়ে করে, তারা তো বহুজন ছিলেনই না। আজকে যদি শেখ হাসিনা না থাকতো অনেকে যারা আসছেন তারা এখনো আসতে পারতেন না, আসতে না পারলে নির্বাচন চাইতে পারতেন না। সেগুলো তো বিবেচনায় নিতে হবে। আমরা কি করেছি, দেশবাসী কি করেছে, রাজনীতিবিদরা কি করেছে, আপনি আমি বললে হবে না। প্রত্যেকটা ব্যক্তি সে নিজে কি রোল প্লে করছে সে তা জানে। সুতরাং কেউই কিন্তু স্বচ্ছ নয়। এবং মরিয়া ধারণা ছিল কি ইউনূস সরকার আসার পরে 3-4 মাসের মধ্যে তাকে ফেলে দিবে এবং বাধ্য হবে নির্বাচন। সে যে আস্তে আস্তে 18 মাস পর্যন্ত যাবে এটা কেউ কল্পনা করেনি। এখনও চিন্তা করে যদি কোনো কারণে ইউনূস সাহেব চলে যায়, বিশ্রী অবস্থা হয় দেশের, কথার কথা বলছি, যদি কোনো ক্ষেত্রে নির্বাচন দিতেও ব্যর্থ হয়, যদি চলে যায়, তাহলে যাদের স্বপ্ন নির্বাচন করে ক্ষমতায় যাবে সেখানে বুমেরাং হয়ে যাবে। এখনও মানে এটা বলে মানে কোনোভাবে তাল তোল মিলে নির্বাচনটা হয়ে যাক, ক্ষমতায় যাব, এই হইল স্বপ্ন। রাষ্ট্রের স্বপ্ন নাই, তাহলে রাজনীতিবিদদের সন্তান নাতিরা 90% দেশের বাইরে থাকতো না, তাহলে তারা দেশে থাকতো। দেশটাকে আপনারা গড়তে পারেন নাই যেখানে আপনার সন্তান এবং আপনার নাতিরা বসবাস করতে পারে। এটা রাজনীতিবিদরা তৈরি করতে পারেননি বিধায় তাদের সন্তান নাতিরা বাইরে থাকে। এখন আবার কারো আত্মীয়স্বজন একজন এসে চিবিয়ে কথা বলছেন, ব্যাড টাইম হলে আবার চলে যাবেন, বিকজ দে আর সেটেলড অ্যাব্রড। আরো একটা প্রশ্ন রাখতে চাই যে ভোটের কিন্তু আর খুব বেশি দিন সময় নেই, কিন্তু এই সময় এসে বেশ অনেক সাংবাদিক রয়েছেন যারা এছাড়াও রাজনৈতিক দল রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন, কিছু আমি বলছি সবাই নয়, তারা গণভোট, সংসদ নির্বাচন এই দুটি নিয়েই অনিশ্চয়তা প্রকাশ করছেন, আশঙ্কা প্রকাশ করছেন এবং অন্তর্বর্তী সরকারের যে নিরপেক্ষতা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে তাদের মনে, তারা সন্দেহ প্রকাশ করছেন। আপনার কাছে কি মনে হয় এই যে তারা উদ্বিগ্ন বা তাদের মনে এত প্রশ্ন, এটি কেন? থাকতে পারে এই কারণে আমি তো বললামই শুরুতে যে লোকটাকে আমরা কি বলে সুদখোর বলছি, এনজিও সরকার বলছি, টক শোতে অথর্ব বলা হয়েছে, যারা বলছে আই হেট দেম লাইক এনি। আপনি অথর্ব বলতে পারেন না একটা লোকরে। আপনি ইউনূস সাহেব চলে যাক, সাথে সাথে বাক স্বাধীনতা চলে যাবে। অন্তত কোনো রাজনৈতিক নেতার টপের নেতাদের কোনো সমালোচনা আপনারা করতে পারবেন না। তো এখন এই যে আপনি যেটা বললেন ইউনূস সাহেবরে বলতে পারছে সবাই, এবং এই বলতে পারতেছে কেন, ইউনূস সাহেব বলে বলতে পারছেন। তারপর প্রশ্নটা আমি হারাই ফেলাইছি, আপনি কি বললেন জানি, ফাঁকে কি প্রশ্ন করলেন? কেন উদ্বিগ্ন তারা? উদ্বিগ্ন এই কারণে, যাকে মনে করছিলাম 3 মাসে ফেলে দিব কিংবা সে চলে যেতে বাধ্য হবে, সে একেবারে এমনভাবে ঘুরাইছে। কি সুন্দর খেলা, প্রতিদিন সকালে উঠে সবাই যায় কোথায়? তারা কিন্তু এটিও বলছে যে নির্বাচন নাও হতে পারে, তাদের মনে আমি সেটাই বলছি, প্রতিদিন সকালে উঠে সংস্কার কমিশনে যায়, দেশের সংস্কার করবে। কয়টা লোকে? 30টা দলের 60 জনে। এবং ইউনূস সাহেব সেটা দেখাইছেন 8 মাস করে, ফাইনালি গণভোটে আসলো, আবার ফাইনালি সরকারকে দায়িত্ব দিল। 18 মাসেও যখন নড়ছেন না, তখন তাদের নানান সন্দেহ হইতেও পারে। সুতরাং সে কারণে তারা চিন্তিত, সন্দিহান, যে যাকে 3 মাসে চলে যাওয়ার কথা আজকে চলতেছে, এখনো কেউ কিছু বলতে পারতেছে না। তার সামনে গিয়ে সবাই নার্ভাস, তার সামনে গিয়ে কেউ কিছু বলতে পারে না। এবং ইউনূস সাহেব বলছেন অনেকবার, কেন বলতে পারে না? এটা তাদের ব্যর্থতা, আর তাদের ব্যর্থতা, তারা বলতে পারে না। উনি এমনও বলছেন যে আমার সাথে সামনে এসে সবাই আমার সাথে একমত থাকে, এখান থেকে বের হয়ে গিয়ে একজন এক রকম মতামত দেন, এবং উনি কোনো কথা বলেন না। এটা বলছেন মান্না ভাই, বলছেন আমাদের যে ওনার টিচার ছিল, বলছে যে উনি কোনো কথা বলেন না, অ্যাসেস করা কঠিন। তো যেহেতু সে এত কিছুর পরেও 100 ভাগ প্রতিকূল অবস্থার মধ্যে সে 18 মাস পার করে আসছে, শুধু যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হয়, যতক্ষণ পর্যন্ত সে চলে না যায়, অতক্ষণ পর্যন্ত সন্দেহ থাকতেই পারে। জি, ধন্যবাদ আপনাকে। এবার আমি রাজিকুজ্জামান রতনের কাছে আরো একটি প্রশ্ন রাখতে চাই। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদেরকে টাকা দেওয়া হচ্ছে, বিকাশ নাম্বার নেওয়া হচ্ছে, এবং আমরা দেখতে পেয়েছি যে এ কারণে অনেককে জরিমানাও করা হয়েছে। আবার দেখতে পেয়েছি যে লক্ষ্মীপুরে একটি কম্পিউটারের দোকানে 6টি অবৈধ সিল সহ একজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এই যে নির্বাচন নিয়ে এত কড়াকড়ি, তারপরেও কেন আসলে ভোটারদের টাকা বিতরণ করা হচ্ছে, বা এই যে সিল বানানোর মতো একটি দুঃসাহস করা হয়েছে বলে আপনার মনে হয়? নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ, কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতিটা যদি না থাকে তাহলে নির্বাচন তো আর গণতান্ত্রিক হবে না। আর নির্বাচনটা এখন 3M দ্বারা প্রভাবিত: মানি, মাসল অ্যান্ড মিডিয়া, বা ম্যানিপুলেশন। এখন মানি পাওয়ার যাদের আছে তারা মাসল পাওয়ার হায়ার করতে পারে, তারা ম্যানিপুলেট করতে পারে।
টাকাওয়ালাদের দেখুন এবার নির্বাচনে 891 জন ঘোষিত কোটিপতি নির্বাচন করছেন 300 আসনে, মানে গড়ে প্রায় প্রতি আসনে 3 জন করে কোটিপতি আছেন। 100 কোটি টাকার উপরে কোটিপতি আছেন 27 জন। তো কত, এরা 87? 27 ওরে বাবা, তো তারা 100 কোটি টাকার উপরে, এটা খেলা হবেই। হলো ঘোষিত। এখন ওয়েটিং লিস্টে কারা আছেন? এই 1.5 বছরে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 1.5 বছরে 10,337 জন নতুন কোটিপতির জন্ম হয়েছে। এগুলো তো ঘোষিত। আর যাদের বালিশের তলায় টাকা আছে কিংবা ট্রাঙ্কের ভিতরে টাকা আছে অন্য জায়গায় সেটা তো হিসাবই নাই। এই যে টাকার একটা শক্তি আছে না, এই টাকার শক্তিটাকে তারা আইনি শক্তিতে রূপান্তরিত করতে চায় আইনসভার সদস্য হিসাবে। এই জন্য পার্লামেন্টটা ক্রমাগত ব্যবসায়ীদের ক্লাবে পরিণত হয়ে যাচ্ছে। পার্লামেন্ট সদস্যদের বিরাট একটা অংশ যারা হবেন ব্যবসায়ী, এবং নির্বাচনটাকেও তারা একটা ব্যবসার বিনিয়োগ হিসেবে দেখছেন। তো ব্যবসার বিনিয়োগ হিসেবে যখন দেখেন তখন তাদের পুঁজি কি কারো কাছে টাকাটা একটা পুঁজি, কারো কাছে পেশি শক্তি একটা পুঁজি, কারো কাছে আঞ্চলিকতা একটা পুঁজি, কারো কাছে ধর্মীয় উন্মাদনা একটা পুঁজি, এক একজন এক এক পুঁজি নিয়ে নেমেছে। ফলে এই প্রত্যেকে তার পুঁজিটাকে খাটাচ্ছে ভবিষ্যতের মুনাফার জন্য। যে কারণে আজকে দেখুন যে লোকটা যে সিলটা বানালো, সে কি জানে না এই সিল বানানোটা অন্যায় অবৈধ কাজ? নিশ্চয়ই তাকে এইরকমই আশ্বাস দেওয়া হয়েছে, যদি তুমি ধরা পড়ো আমরা তো আছি, আর যদি ধরা না পড়ো এটা দিয়ে যদি নির্বাচনে কোনো একটা সুবিধা নেওয়া যায় সেটা তারা নেবেন। এখন কী নিতে পারবেন, কতটুকু নিতে পারবেন পরের প্রশ্ন, কিন্তু তারা ট্রাই করবেন। এই জন্য আমরা পোস্টাল ব্যালট নিয়ে এরকম একটা কথা শুনেছি, এক বাসায় বসে সব পোস্টাল ব্যালট সেগুলো দেখা হচ্ছে, সেগুলো আমরা ছবিতে দেখেছি। ফলে এই যে ঘটনাগুলো ঘটছে, এটা ম্যানিপুলেশনের এই জায়গাটা আশঙ্কাটা থেকেই আছে। ঘটনা যখন প্রকাশিত হয়েছে, নির্বাচন কমিশনের এখন দায়িত্ব দ্রুততম সময়ে এগুলো পদক্ষেপ নেওয়া। ইতিমধ্যে পুলিশের কাছে যারা ধরা পড়েছেন, এটা একটা ছোট্ট বলবো যে টিপ অফ দ্য আইসবার্গ, মূল বরফের চাঙড়টা পানির নিচে আছে। ফলে সে ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে যাতে নির্বাচনটাকে সুষ্ঠু, অবাধ এবং একটু শান্তিপূর্ণ করা যায়, সেই চেষ্টায় তারা উদ্যোগ নেবে। ধন্যবাদ। আমি আবারও জনাব আবু হেনা রাজ্জাকের কাছে ফিরতে চাই, একটি প্রশ্ন করতে চাই আপনার অনুমতি নিয়ে। সেটি হলো, আওয়ামী লীগের ভোট পেতে কারোর সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগ ফিরে আসতে চাইলে বা রাজনীতিতে ফিরতে চাইলে এত সমস্যা কেন তৈরি হচ্ছে? বিষয়টা খুব সহজ। অভ্যুত্থানের পরে এই আওয়ামী লীগকে নিষেধ করার পক্ষে আমরা তো মাঠে আন্দোলন করি না, আমার কোনো দল নাই। আমরা টিভিতে ফুল টাইম বলছি এটা নিষিদ্ধ হোক। ছাত্ররা কিন্তু নিষিদ্ধ করতে গেল, হাসনাত আব্দুল্লাহ গং যারা আছে তারা নিষিদ্ধ করতে গেল। তখন বিএনপি আমাদেরকে জানান দিল এই যে কোনো দল আমরা নিষিদ্ধ করার পক্ষে নই। তাহলে নিষিদ্ধ করার পক্ষে নেই। আবার যখন রাষ্ট্রপতিকে অপসারণ করতে গেল, তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে। তাহলে প্রধানমন্ত্রী সরাইলে সাংবিধানিক সংকট হয় না? হয়। কিন্তু কেন? কারণ যেই যে আওয়ামী লীগকে সরানো হইল না, আমরা নিষেধ করতে, এখনও নিষেধের পক্ষে আমি। ফর এক্সাম্পল, কারণ আপনি এত লোক হত্যা করছে, 1400 লোক হত্যা হয়েছে, 57 জন অফিসার হত্যা হয়েছে, 74 জন হত্যা হয়েছে, আয়নাগর হয়েছে, বিনা বিচারে হত্যা হয়েছে, ক্রস ফায়ার হয়েছে। অফকোর্স নিষিদ্ধ চাই, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা করার জন্য জনমত লাগে। জনমত কারা দেয়? রাজনৈতিক দলরা। সবচেয়ে বড় দল বিএনপি সেটাকে অপোজ করেছে। অপোজ যদি আপনি করে থাকেন তাহলে কেন করেছেন? হ্যাঁ, আপনি গণতন্ত্রের মূল্য দেখাইছেন, কিন্তু আবার যখন তখন কি করছে সরকার? কোন জায়গাটায় পড়ছে? ছাত্ররা বলতেছে, ছাত্ররা তার নিয়োগকর্তা তখন বলতো, ছাত্ররা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, বিএনপি বলতেছে আমরা নিষিদ্ধের পক্ষে না, সেটা জনগণ সিদ্ধান্ত নিবে। তখন সরকার কোন জায়গায় গেছে? একটা বেকায়দায় জায়গায় পড়ছে। তখন সে মধ্যবর্তী একটা অবস্থান নিছে, কি যে এদের বিচার না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হইল। এতে কি হইল? বিএনপি খুশি যে রাজনৈতিক কর্মকর্তা না থাকলে তো আমার হয়ে যায়, আর ওরা খুশি যারা মাঠে নাই ওদেরকে ম্যানেজ। এটা এক ধরনের আপনি ম্যানেজমেন্ট বলতে পারেন, যে ম্যানেজ করছে। একই কায়দায় দেখবেন গণভোট জামাত চাইছিল আগে, বিএনপি চাইছে একই দিনে নির্বাচনের দিনে। আমাদের সাথে যখন এম এ আজিজ সেখানেও ম্যানেজ করছে। তিনি কিন্তু বলেছিলেন যে আপনি একটু আগেই যখন বলছিলেন যে বিচার হয়নি সেজন্য আসতে পারবে না বা এমন একটি কথা বলছিলেন, তখন কিন্তু জনাব এম এ আজিজও বলেছিলেন যে জামায়াতের যেসব নেতাকর্মীরা রয়েছেন তাদের অনেকেরই বিচার হয়নি বা তারা অনুশোচনা করেননি। তাহলে তাদের ক্ষেত্রে এই বৈষম্যটা আসলে আওয়ামী লীগ, সেটা আসতেছি। জামাতের বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। আপনি যদি কোন যে 5 জনের করছি আর 20 জনের করতে পারেনি, দায়টা কার? ইউ টেল মি। আপনি তো বিচার করছেন,
5জন 7জন যাদেরকে মৃত্যুদণ্ড তখন যে দিছেন সরকার ছিল সেই সরকারের তো আপনি কয়বার বিচার করবেন? তা এখন করেন, আবার আপনার নির্বাচিত হয়ে আসলে করেন। জিনিসটা বুঝতে হবে তো আপনাকে। আপনি তো যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন, তখন কি যুদ্ধ অপরাধী খুঁজে পান নাই নাকি? করেছেন, গেল সেই বিচার আমি যাচ্ছি না। আপনি যে প্রশ্নটা করছেন সেইখানে এবার আমি আসি। এই যে আওয়ামী লীগের নিষিদ্ধ করা হইল না, সেই আওয়ামী লীগ 25-30-35% রিপ্রেজেন্ট করে। তা আপনারা যেহেতু নিষেধ করলেন না, নিষেধ করায় সহযোগিতা করলেন না, আবার ভোটের মাঠে গিয়ে কি বলতেছেন যে আমাদেরকে যদি জয়যুক্ত করেন আপনাদের দিকে আমরা খেয়াল রাখবো। তার মানে ফ্যাসিজমের শক্তির পক্ষে আপনি খেয়াল রাখবেন। ফ্যাসিজমের লোকের আমি এখানে আপনাকে একটু তথ্য দিতে চাই। হ্যাঁ। ইশতেহার মোড়ক উন্মোচন অনুষ্ঠান যেটি ছিল জামায়াতের, সেখানে দলের আমির জানিয়েছেন যে প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সবাইকে ক্ষমা করে দিলাম। এতে রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাধারণ ক্ষমতায় আনার যে ইঙ্গিত সেটি দেওয়া হয়েছে। বেশ ভালো ভালো, আমি সেটাও বলছি। এই কথা আপনি তো এখন ইশতেহারে বলছেন। জামাত বলছে এটা যখন ওই অভ্যুত্থানের পর মাস 2 মধ্যেই উনি বলছেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। তবে যদি ব্যক্তিগতভাবে কেউ অভিযোগ করে জামাতের পক্ষ থেকে যে ফ্যাসিজমের এই শক্তি আমাদের একে হত্যা করছে, আমাদের ওকে হত্যা করছে, সেক্ষেত্রে যদি আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকে সহযোগিতা দিব, সেটা বলেছে। এখন আসেন, এই যে আমি সরাইতে পারলাম না, আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারলাম না, তাহলে আপনি আবার গণতন্ত্রে চিৎকার করেন, গণতন্ত্রে বিশ্বাসী, তাহলে ইনক্লুসিভ নির্বাচন তো করার জন্য দাবি তো সবার আগে আপনাদের করা উচিত। কিন্তু আপনারা একদিকে কি চান, ওই বুলি রাখবেন আওয়ামী লীগের ভয়ে যদি আবার ফেরত আসে, এই জন্য নিষেধ করার পক্ষে, নিষিদ্ধ করার বিপক্ষে, আবার মাঠে আসুক সেটা চান না। কারণ মাঠে আসলে আপনার কমফোর্টেবল জোনটা নষ্ট হয়ে যাবে, আপনি যে অনায়াসে ক্ষমতায় আসবেন সেই স্বপ্নটাও ভঙ্গ হবে। সে কারণেই আপনি একদিকে নিষিদ্ধ করতে চান না, আবার কার্যক্রম নিষিদ্ধ থাক, উনি ছাড়া আমরা নির্বাচনকে ক্ষমতায় যাই, আবার ফ্যাসিজমের পক্ষে বক্তব্য রাখতেছেন ভোটের জন্য কি আমরা ক্ষমতায় যদি আসি তোমাদেরকে দেখে রাখবো। এই রাজনীতি দেশে চলবে না, যদি চলে সেটা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। ইশতেহারে বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়াকে আরো সহজ, স্বচ্ছ ও সময় সীমাবদ্ধ করা হবে এবং পাশাপাশি বলা হচ্ছে যোগ্যরাই চাকরিতে, বয়স কোনো বাধা নয়, এই নীতি অনুসরণ করা হবে। এই নীতি যদি বাস্তবায়ন করা হয় তাহলে কি আপনার মনে হয় বেকারত্ব দূরীকরণের বদলে কোনো কারণে বেকারত্ব বেড়ে যেতে পারে? আমি এটা বর্তমান জামাতের যে পদক্ষেপগুলো নেওয়া হয় সেটাই আমি বলছি। ধরেন জামাতের অনেক প্রতিষ্ঠান আছে, আমি আগেই বলেছি না এটা এনজিও টাইপ সরকার, বা জামাত একটা এনজিও টাইপ অর্গানাইজেশন। হ্যাঁ, তো আপনি বলেন জামাতের নেতাকর্মীরা বেতন পায় রাজনৈতিক দল থেকে, তাদের প্রায় ঢাকা শহরে 150 ট্রেনিং সেন্টার আছে, সেখান থেকে সাংবাদিক উৎপাদন হয়, পরীক্ষা বিভিন্ন জায়গায় ভর্তি হইতে উৎপাদন হয়, এগুলো করা হয়। এখন যতগুলো প্রতিষ্ঠান আপনি খেয়াল করে ভালো করে অন্তর্চক্ষুতে খুলে দেখেন, অর্ধেক প্রতিষ্ঠান দখল হয়ে গেছে, অর্ধেক প্রতিষ্ঠান জামাতের পক্ষে চলে গেছে। জামাতের অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো অর্গানাইজেশন আছে, অর্থাৎ বিজনেস হাউস আছে, তাদের দিয়ে এটা দখল করা হয়েছে, তারা বিনিয়োগ করে নিয়ে নিছে। তো এখন যে প্রশ্নটা আসছে যে 95% বাড়তি পয়সা লাগবে, হ্যাঁ জামাত ইচ্ছে করলে দিতেও পারে, কারণ তাদের তো সব জায়গাতে ইনকাম আসে। ধরেন ইবনে সিনায় যে চাকরি করে, সে তো তার যে চাকরি করে তার একটা অংশ তো জামাতকে দিয়ে দেয় ফান্ড। তারপরে জামাতের যত রাজনৈতিক দলের নেতাকর্মী আছে তারাও ফান্ড দেয়, আবার তাদের যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের আয়ের অংশ দিয়ে দেয়। তো সুতরাং তারা তো একটা এনজিও টাইপের সরকার। যেমন ধরেন ডাকসুতে ভোট হলো, গরম পানি, ঠান্ডা পানি, এই যে এখন দেখেন আপনার রিক্সা টিক্সা কিনে দিছে, এগুলো দিচ্ছে মানুষকে কনভিন্স, অর্থাৎ এক ধরনের ব্রাইব করে, হয়তো কেউ বলতে পারে এটা সুবিধা দেওয়া হচ্ছে না। রাজনৈতিক দল তো এরকম এনজিও টাইপ হতে পারে না, এনজিও করুক, সমস্যা নাই। রাজনীতিতে ব্রাইব কেন আসবে? রাজনীতিতে যেটা করবে রাজনীতি পরিচালনা করে, সবার জন্য সমান সুযোগ। আপনি এই জন্যই বলছি যে এটা বড় সমস্যা না, সমস্যা হচ্ছে নারীদের অবস্থানটা কী হবে। নারীরা তো স্পষ্ট করেই তারা বলছে যে তারা নারীরা ঘরের রানী থাকবে, কখনো বলছে তারা বায়োলজিক্যাল কারণে কিছু করতে পারবে না। এখন ধরেন এই যে যদি সময় কমায় দেওয়া হয় 5 ঘন্টা, আপনি করেন এটা সারা দেশ যদি জামাতিকরণ হয় বাধ্য হয়ে মানবে। এখন ধরেন গার্মেন্টসে নারীরা কাজ করে, নারীরা আপনাকে একটা ছেলে
ধরেন 8 ঘন্টা কাজ করবে, একটা নারীকে কেন সে ব্যবসা করে কেন 5 ঘন্টা দিয়ে রাখবে? সে কেন রাখবে? কে দিবে? সরকার পয়সা দিবে? সরকার পয়সা দিবে? সরকারের ফান্ড কোথায়? যদি থাকে, হ্যাঁ আমি বললাম জামাত আসলে পারতে পারে, কারণ তাদের এনজিওর তাদের ফান্ড রেইজ হয়, বিভিন্ন দেশ থেকেও টাকা আছে, দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি 5 মেনে নেবেন কিনা। আস্তে আস্তে তারা বলছে তো ধীরে ধীরে আপনার শরিয়া আইন বাস্তবায়ন করবে, ধীরে ধীরে আফগানিস্তান হব। তো ধীরে ধীরে তো আফগানিস্তান তো এখন যে জায়গায়, এটা তো আমাদের সহ্য করার নাই। কারণ হচ্ছে আপনি ইমাম হলে তার দায় মুক্তি, অপরাধ নাই, তাকে আদেশ পরামর্শ দেওয়া হবে। যদি উচ্চবিত্ত হয় তাদেরকে নির্দেশ দেওয়া হবে, হ্যাঁ। আর যারা মধ্যবিত্ত হয় তাদের শাস্তি দেওয়া হবে, আর যারা একদম দুস্থ তারা দাস হবে অথবা তাদের কারাদণ্ড দেওয়া হবে।